ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি 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 ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। এই যে এত বেশি সাপোর্ট, আগে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। এই যে আমরা যে চরম ভক্ততা দেখাই, অনেকে দেখবা যে পতাকা লাগাইতে গিয়ে আবার কারেন্টে ধরেই গতকাল একজন মারা গেল। কি লাভ? শহীদ হয়ে গেছে, শহীদ হয়েছে। এই পতাকাটা যদি কালেমার পতাকা হইতো তাহলে হয়তো শহীদ হইতো। লাগাইছো তুমি এটা ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। যে আর্জেন্টিনা, আমরা এত ভালো ফ্যান তাদের, তারা আমাদের মুসলমানদেরকে যেখানে হত্যা করছে সে সরকার তাদেরকে সাপোর্ট করছে। আমি তোমাদের বলছি, আমি ডাইহার্ড ফ্যান ছিলাম, কিন্তু যখন শুনলাম যে আর্জেন্টিনা সাপোর্ট করছে তখন আমি খুব কষ্ট পেয়েছি। কারণ খেলা আমাকে আবেগ জাগ্রত করে। তোমাদেরকে আমি বলবো না তুমি সাপোর্ট করবো না, এটা বলবা না। তোমার খেলা তোমার ভালো লাগে, তাদের নান্দনিকতা তোমার ভালো লাগবে, আমারও ভালো লাগতো, এখনও ভালো লাগে। এই জন্য আমি কি করি, খেলার সময় নিজেকে কন্ট্রোল করার জন্য খেলার শুধু ফলাফলটা দেখি। পরশুদিন মনে আর্জেন্টিনার খেলা ছিল নাকি? 7টায় নাকি 7:30? হ্যাঁ, 7টায়। সিলেটে আমার একটা এঙ্গেজমেন্ট ছিল, একটা ছিল। তো আমি সিলেটে বিমানে টিকিট কাটছি 7টায়, যাতে হচ্ছে আমি 7টায় ফ্লাইটে থাকতে পারি। তারপর বিমান থেকে নামার পর দেখলাম ফলাফল 3-0 শেষ। দেখে নিলাম, মনের মধ্যে যা হওয়ার হয়ে গেল, যা কিছু। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে, ব্রাজিল আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নেয় তোমার আর আমার কোনো উপকার হবে না। বরং তুমি যদি সফল হও, এই সময়টা এখন কাজে লাগাও। সময়টা কাজে লাগার পরে তুমি সরাসরি মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ তোমার আল্লাহ তাআলা করে দিবে, যদি যোগ্যতা অর্জন করতে পারো। তুমি কেন আরেকজনের থেকে আরেকজনকে, যে তুমি এই যে এত বেশি সাপোর্ট, আগে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। ফুটবলকে লাথি মারে কেন বলো তো? ফুটবলকে লাথি না মেরে, ফুটবলকে তো লাথি না মেরে আদর করে খেলা যেত নাকি? একটা খেলা আছে না, এভাবে ধরে ধরে মারে, দেখছো না? এভাবে ধরে রাখে। কি খেলা এটা? সকার। হ্যাঁ, ওই খেলাটা তো হইতে পারতো, কিন্তু লাথি কেন মারে বলো তো? হ্যাঁ, দামি ফুটবল। লাথি কেন মারে জানো? লাথি থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। ফুটবল যদি ফাফা না হইতো, পাথরকে কেউ লাথি মারতে দেখছো কখনো? পাথরকে লাথি মারতে দেখছো? পাথরকে কেন লাথি মারে না? কারণ পাথর ফাঁপা না, ফুটবল ভিতরে ফাঁপা। এই জন্য ফুটবলকে সবাই লাথি মারে। এখান থেকে শিক্ষা হচ্ছে, তোমার ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে সমাজ, পরিবার সবাই তোমাকে লাথি মারবে। আর যদি তোমার ভিতরে ফাঁপা না থাকে তাহলে তোমাকে কেউ লাথি মারবে না। সেই যোগ্যতা তোমাদের অর্জন করতে হবে। এই যে পরীক্ষাটা, ইটস আ ভেরি ক্রুশিয়াল এক্সাম ফর ইউর লাইফ। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তুমি বলো যে ভাইয়া এই যে ভেরি ইম্পর্টেন্ট এক্সাম, এটা শুনতে শুনতে আর বিশ্বাসযোগ্য মনে হয় না। পিএসসি যখন পরীক্ষা দিতে গেলা তখন তোমার মা বলছে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম, তুমি বিশ্বাস করলে A+ পাইলা। 3 বছর পরে যখন জিএসসি পরীক্ষা দিতে গেলা, তোমার মা বলছে বাবা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ, দিলা, আবার A+ পাইলা। এরপরে আবার 2 বছর পরে এসএসসি পরীক্ষা আসলো, বাবা মা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ, এটাও বিশ্বাস করলাম, আবার A+ পাইলা। এখন আবার 1.5 বছর পরে মাথায় এসে আমি বলছি তোমাদেরকে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। তোমার কাছে কি বিশ্বাসযোগ্য মনে হবে? মনে হবে? আবার এটা পাস করার পর এরপরে বলবো যে ভর্তি পরীক্ষা 3 মাসের পর, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর কোনো পড়াশোনায় লাগবে না, বলে না? তো সুতরাং তোমাদের কাছে আর এখন এই শব্দগুলো বিশ্বাসযোগ্য মনে হয়? মনে হয়? হয় না? হয় না। বাস্তব কথা, আমারও মনে হয় না, হতো না, কিন্তু মনে হইতে হবে। সেটা হচ্ছে তোমার সময় যত কমবে তোমার পরীক্ষার এক্সামের গুরুত্ব তত বেড়ে যাবে। পিএসসির জন্য তুমি 5 বছর সময় পেয়েছো, জেএসসির জন্য তুমি 3 বছর সময় পেয়েছো, এসএসসির জন্য তুমি 2 বছর সময় পেয়েছো, এসএসসির জন্য তুমি 1.5 বছর সময় পেয়েছো, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তুমি সময় পাবে কতক্ষণ? 3 মাস। তার মানে সময় যত কমবে তোমার পরীক্ষার গুরুত্বটা তত বেড়ে যাবে। এই জন্য আপাতত তোমাকে যেটি করতে হবে, তোমার যে এক্সামটা, আপকামিং যে এক্সাম, এই এক্সামকে তোমাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে আমার এই এক্সামের সময় রোজা ছিল,
তা আমি চিন্তা করলাম বাইরে পড়তে পারি না, আমি এতেকাফে ঢুকে গেছিলাম। এতেকাফ বুঝো তো? এতেকাফ বুঝো? মানে ওই যে 10 দিন যে মসজিদে থাকে, আমি শুধু পড়াশোনার জন্য, আল্লাহ পড়াশোনা তো একটা ইবাদত, আল্লাহ কবুল করে নিবে, আমি পড়াশোনার জন্য এতেকাফে ঢুকেছি, শুধুমাত্র কি মসজিদে পড়বো আর ইবাদত করব। আমরা সেটা 15-16 বছর আগের কথা বললাম তোমাদেরকে। তো সেই সময় পরীক্ষাটা গুরুত্বটা, সময়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সময়কে গুরুত্ব সবচেয়ে কম দিই। বলা হয় তাকে প্রতিদিন তুমি 86,400 মিনিট সময় পাও, প্রতিদিন সেকেন্ড সময় পাও তুমি, অথচ এই সেকেন্ডের গুরুত্ব আমরা দিই না। আল্লাহ তাআলা যখনই কোনো কিছু গুরুত্ব আরোপ করেছেন তখনই আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম। উসাইন বোল্ট মাত্র 9.10 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়ে পুরো পৃথিবী নন্দিত হয়েছে। 10 সেকেন্ডেরও কম। কত সেকেন্ডের কম? 10 সেকেন্ডের কম। আজকে জ্যামাইকা রাষ্ট্রের নাম আমরা জানি না, একমাত্র উসাইন বোল্টের নামের মাধ্যমে আমরা ওই দেশটাকে চিনেছি। একটা ব্যক্তি, একটা দেশ, কিন্তু সময়ের গুরুত্ব দিয়েছে। উসাইন বোল্ট তার আত্মজীবনী দেখো তোমরা। উসাইন বোল্ট বলেছে আমি এই 10 সেকেন্ড সময়ের জন্য লক্ষ লক্ষ সময় আমি ব্যয় করেছি, লক্ষ লক্ষ সময় আমি ব্যয় করেছি এই সময়ের জন্য। আমার গার্লফ্রেন্ড ছিল, প্রথম যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করবো আমি গার্লফ্রেন্ডকে ডেকে এনে বলেছি তোমার সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না, কারণ তোমার কারণে আমার যেই প্রস্তুতি আছে সেই প্রস্তুতির ব্যাঘাত ঘটে বিভিন্ন সময়। কারণ তোমরা জানো মানুষ যখন মদ খায়, মাদক সেবন করে, তখন ডোপামিনের পরিমাণ হচ্ছে 150 থেকে 200 মাথার ডোপামিনের পরিমাণ। এই জন্য মাকে বউ বলে, বউকে মা বলে। আর কেউ যদি বিজ্ঞান বলে, কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিন হয় 300। তার মানে এই যে মাথার মধ্যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় নিয়ে তুমি চিন্তা করো, তুমি আবার এই প্লাস পাইবা। এই ঘূর্ণিঝড় কারোর মাথার মধ্যে আছে? হ্যাঁ নাকি না? আমি বুঝি নাই, হ্যাঁ নাকি না? আমাদের বোনরা তো একবারে হ্যাঁ না কোনো পক্ষেই নেই। তোমরা হ্যাঁও নেই নাও নেই নাকি? তার মানে যারা এর 300 ডোপামিন নিয়ে তুমি প্লাস পেতে চাও, আল্লাহর ওয়াস্তে গুড বাই বলে আসো তাকে। গুড বাই ইউনিভার্সিটি ভর্তি হওয়া পর্যন্ত তাকে গুড বাই দিয়ে আসো। আগামী 1-1.5 মাস এবং ইনক্লুডিং ভর্তি পরীক্ষা 3 মাস, এই 4 মাস তোমাকে সব ধরনের কিছু ছেড়ে দিতে হবে। যদি পারো বিশ্বাস করো। তোমরা এই দেখো, এই তাকাও আমার দিকে। তোমরা যখন এখন পরীক্ষা দিতে, তোমরা যখন পড়তে বসলে অনেক জমে ঝামেলা আছে না? এ পড়তে বসে কিছুক্ষণ পড়ার পরে নোটিফিকেশন কি আসে একটু দেখি ফেসবুকে, না? হ্যাঁ, কিছুক্ষণ পড়ার পর একটু রিলসটা একটু দেখি। তুমি দেখো এই রিলস, ফেসবুক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম গিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, তার আগে আমি ফেসবুক ব্যবহার করি নাই। ফেসবুক লোগো দেখছো তোমরা? এরকম দেখছো? তার মানে বোঝায় যে তুমি যদি ফেসবুক ব্যবহার বেশি করতে থাকো এখন, তাহলে তোমার মাথাটা নিচের দিকে নেমে যাবে, উপর দিকে আর উঠতে পারবে না। স্ক্রল, এই যে আঙ্গুল দিয়ে এভাবে করা, এটা যদি তুমি লক্ষ্যবার করো তোমার এই আঙ্গুলে ব্যথা হবে না। মনোবিজ্ঞানীরা ফেসবুক মেটা লক্ষ লক্ষ বিলিয়ন ডলার খরচ করে শুধু মনোবিজ্ঞানীদের পিছনে তোমার মনোযোগ যেন ফেসবুকের মধ্যে রাখতে পারে। এই জন্য তুমি যখন ঢুকলা 5 মিনিটের জন্য একটা রিলস দেখে এরপরে আবার পড়তে বসবো, একটা যখন ভালো লাগে তুমি হাসি দিলা, মেটার মনোবিজ্ঞানী ক্যাচ করে ফেলেছে যে তোমার কোন জিনিসটা তোমার ভালো লাগছে, সাথে সাথে তোমাকে সেখানে আরেকটা রিলস দিবে, ওয়াও আরো অসাধারণ, আরে ভালো লাগছে। এই রিলসটা দেখে বলতে না এটা আমার বান্ধবী একটু পাঠাইলা বান্ধবী দেখে বান্ধবী রিপ্লাই আরেকটা পাঠাইলো। কারণ সে যখন দেখতে গেল তার রিয়েকশন, তার যদি কাদার রিয়েকশন হয়, এর বিপরীতে মেটা তাকে আরেকটা সাজেস্ট করবে যে কাদার জন্য আরেকটা। তার মানে তুমি তখন রিপ্লাই দিলে তাকে, সেইটা দেখে তারকেও মেটা আরেকটা সাজেস্ট করে, এভাবে করতে থাকে। দেখো যে 1 ঘন্টা শেষ হয় না? এটা কি হাসা কথা নাকি মিশা কথা? তোমাদের জন্য মিশা কথা, তো কও না হাসা কথা।
তার মানে এই যে ফেসবুক রিলস, আল্লাহর ওয়াস্তে আমরা তোমাদের সময় তো এটা, যে আমাদের সময় তো এত বেশি স্মার্টফোন তখন এই ছিল না। তোমরা হয়তো ভাবতে পারো ভাইয়া কি প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ? না, মানে আমরা 8, 9, 10-এর ওই সময় মোবাইল এত অ্যাভেলেবল বেশি ছিল না আমাদের সময়, বুঝছো কিনা? তোমাদেরকে দেখো, তোমরা এখন যারা আল্লাহর ওয়াস্তে, আমি কি করি এখনো পর্যন্ত পড়ি। আমি এখনো বিশ্ববিদ্যালয় শেষ করি 2014 সালে। এখনো পর্যন্ত আমি পড়ি। আমার ব্যাচেলর ডিগ্রি রিসেন্টলি আমি অর্জন করেছি, আবার পিএইচডির জন্য পড়াশোনা শুরু করছি। মানে এভরিডে ইউর স্কুল ডে, প্রত্যেক দিন তোমার স্কুল ডে হইতে হবে। তোমাকে প্রতিনিয়ত শিখতে হবে। এই জন্য বলে আল্লাহ তাআলা কোরআন বলছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ অ্যান্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। আল্লাহ বলছে যারা জানে আর যারা জানে না তারা এক নয়। তোমাকে জানতে হবে। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, 82 জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তোমাকে সেই জ্ঞান অর্জন করতে হবে। তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে। আমাদের মধ্যে কন্টিনিউটি থাকে না। মাইকেল ফিলিপসের নাম শুনছো? মাইকেল ফিলিপস, সাঁতারু, নাম শোনো নাই? কাল ফুটবল দেখো, সাঁতারু দেখো না নাকি? হ্যাঁ, মাইকেল ফিলিপস আমেরিকান সাঁতারু, 28টা অলিম্পিকে 23টা স্বর্ণপদক পেয়েছে। পুরো এশিয়া মহাদেশে তার মতো একা ব্যক্তির মতো এত স্বর্ণপদক কেউ পুরো এশিয়া মহাদেশে পায় নাই। 23টা স্বর্ণপদক পেয়েছে সে, মাইকেল ফিলিপস। ওকে বলা হয়েছিল, আচ্ছা তুমি যে সফল, তুমি প্রতিদিন কয় ঘন্টা প্র্যাকটিস করো? সে বলে যে আমি তো প্রতিদিন 2-3 ঘন্টা। মাত্র 2-3 ঘন্টা? হ্যাঁ 2-3 ঘন্টা। মাত্র 2-3 ঘন্টা? হ্যাঁ প্রতিদিন। সবাই তো অবাক, কি মাত্র 2-3 ঘন্টা প্র্যাকটিস করেছে, এত স্বর্ণপদক কিভাবে পায়? সে বলে, সে বারবার বলে প্রতিদিন। তো বলা যাচ্ছে প্রতিদিন, রেগুলার শব্দটা কেন ব্যবহার করলা? সে বলে প্রতিদিন মানে প্রতিদিন। যেদিন আমার বিয়ে হয়েছে সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। যেদিন আমার বড়দিন, আনন্দের দিন, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। যেদিন আমার বাবা মারা গেছে সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। তার মানে প্রতিদিন। কন্টিনিউটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তুমি 3 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা পড়া ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা রেগুলার করো কিনা। রেগুলারিটি, কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একদিনে সব করে ফেলতে চাও, পরীক্ষার সময় এসে সব করে ফেলবা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা। নো, এভাবে বললে হবে না তোমাকে। আল্লাহর রাস্তায় তোমরা এখানে যারা আছো, 10 দিন অনেক সময়। তোমার মেধা, মাইকেল ফিলিপসের মেধা এবং কি আইনস্টাইনের মেধা, প্রত্যেকের মেধা সমান। আমাদের সম্মানিত শিক্ষক উনি তোমাদেরকে বলেছিলেন যে, তোমাকে বলছি আই অ্যাম দ্য উইনার। এপিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে 5টা বাক্য ব্যবহার করতেন। প্রতিদিন তিনি বলে আই অ্যাম দ্য বেস্ট, আমি সেরা। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। আই অ্যাম দ্য উইনার, আমি বিজেতা। তোমরা প্রত্যেকে জীবনের শুরুতে বিজেতা ছিলাম। তোমরা জানো এটা? বলা হয় থাকে আমাদের বাবা এবং মায়ের যে শুক্রাণু, যে প্রায় 40 কোটি শুক্রাণু ছিল, সেই শুক্রাণুতে কম্পিটিশন হয়েছে। কম্পিটিশন হওয়ার পরে সবাইকে পিছনে ফেলে আমি প্রথমে আমার মায়ের ডিম্বাণু গিয়ে প্রথমে আমি জন্মগ্রহণ করেছি। It's the very beginning stage of your life. You are the winner. তুমি বিজেতা ছিলে। এই বিজেতা নিজেকে বড় মা ভাবতে হবে তোমাকে। তোমার মেধা, আইনস্টাইনের মেধাকে একবার আইনস্টাইন মৃত্যুর পরে তার ব্রেনকে চুরি করা হয়েছিল। চুরি করে দেখা হয়েছিল যে ব্রেন আর আমাদের ব্রেনে কোনো পার্থক্য আছে কিনা। পরে দেখা গেছে তার ব্রেন আর আমাদের ব্রেনে কোনো পার্থক্য নাই। শুধু পার্থক্য হচ্ছে চিন্তায়, থিঙ্কিং, চিন্তায় পার্থক্য। আমি ছোট স্বপ্ন দেখি আর তারা বড় স্বপ্ন দেখে। তোমার আর আমার মধ্যে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদেরকে ব্রিটিশরা শিখেই দিছেন যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখবা না। এই জন্য আমরা অ্যাপ্লিকেশন লিখি কেরানি পদে চাকরির জন্য আবেদন।
আমরা কি কখনো লিখি যে এমডি পদে চাকরির জন্য আবেদন, সিও পদে চাকরির জন্য আবেদন? আমি কোটিপতির ছেলে, আমাকে লিখতে হয় আমার বাবা অসহায়, আমাকে স্টাফের জন্য আবেদন করি, আমাদেরকে শেখায়। মানে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশরা ঢুকিয়ে দিয়েছে তোরা সবসময় কি ছোট জাতি থাকবি, বড় হওয়ার তো দরকার নেই। এর থিঙ্কিংয়ের কারণে আজকে আমাদের 16, 17, 18, 19 বছর বয়সের ছেলেমেয়েরা তারা 17, 18 বছর বয়সে গেমস তৈরি করে, আর আমাদের ছেলেমেয়েরা সেই গেমস খেলে সময় নষ্ট করে। বুঝো না এই কথা? তারা আমাদের পদ্মা সেতু তৈরি করে, আর আমরা পড়ি পদ্মা সেতু দৈর্ঘ্য কত, পদ্মা সেতুর পিছনে কত টাকা খরচ হয়েছে, পদ্মা সেতু কে তৈরি করেছেন, অথচ এই পদ্মা সেতু আমরা তৈরি করার কথা। বুঝো নাই? এ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। থিঙ্কিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য স্বপ্ন দেখবা, বলে যে মানুষের স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমাদের ভালো স্বপ্ন দেখতে পারবা না? কে কে ঢাকা মেডিকেলে পড়তে চাও? হাত তোলো। কে কে? নরসিংদীর ছেলেমেয়েদের স্বপ্ন ছোট নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কে পড়তে চাও? হাত তোলো। সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। শিক্ষার্থীরা দাঁড়াও, অন্যরা দাঁড়ানোর দরকার নেই, শিক্ষার্থীরা দাঁড়াও। তোমাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিব। তোমার মনে যেটা চায়, তোমার বাবা শিক্ষক, তোমাকে শিক্ষক হইতে হবে না। তোমার বাবা ইঞ্জিনিয়ার, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে না। তোমার বাবা আইনজীবী, তোমাকে আইনজীবী হইতে হবে না। তোমার মনে যেটা চায়, তোমার মনে চায় তুমি ফুটবলার হবা, সেটাই বলবা। তুমি বুকে হাত দিবা, চোখ বন্ধ করে 5 সেকেন্ড। তুমি প্রথমে চিন্তা করবা এসএসসি পরীক্ষা পর্যন্ত, এসএসসি পরীক্ষা যেটা দিবা, এটা তুমি কি পেতে চাও। স্বপ্ন দেখবা তুমি কোন প্রতিষ্ঠানে পড়তে চাও, আর তৃতীয়বার চিন্তা করবা কোন প্রতিষ্ঠানে কি হতে চাও। পারবা তো? প্রথমে চোখ বন্ধ করো, বুকে হাত দাও, চোখ বন্ধ করো। 5 সেকেন্ড চিন্তা করবা যে তুমি প্রথমে কি হতে চাও, এটা চিন্তা করো, মনে কি চায়। গার্লফ্রেন্ড কি বলছে এটা চিন্তা করো না, বয়ফ্রেন্ড বলছে এটা চিন্তা করো। চিন্তা করো হচ্ছে তোমার মনে কি চায়। বাবা কি বলছে এটা চিন্তা করো না, মনে কি চায়। হ্যাঁ, ওই তো মোবাইল দিয়ে ভিডিও করে, কি তোমার মনে কি মোবাইলে ভিডিও করতে চায়? এই চোখ বন্ধ করো, সবাই সবাই চোখ বন্ধ করো। 5 সেকেন্ড। 1, 2, 3, 4, 5। চোখ খোলো। পিছন থেকে একজন জোরে বলবা, মেয়েদের থেকে একজন বলো, পিছন থেকে কি হতে চাও তুমি? বলো কি? পাইলট? পাইলট? করতালি দাও, সুন্দর। ছেলেদের থেকে পিছনে একজন, একবার শেষ মাথায়। হ্যাঁ বলো, কি হতে চাও? কি? মেসিনি হতে চাও? কি কি? এই তোমরা কিন্তু মডেল কলেজের শিক্ষার্থী। মডেল মানে কি? শুধু মডেল মানে ওই মডেলিং করলে হবে না। মডেল মানে প্রত্যেকটা জায়গায় মডেল হইতে হবে। মডেল মানে প্রত্যেকটা জায়গায় তোমাকে মডেল হইতে হবে। বুঝতে পেরেছো? একবারে এই আচ্ছা সামনে থেকে নি, তুমি কি হতে চাও? হ্যাঁ লাউডলি বলো। ব্যবসায়ী হতে চাও? ওর জন্য একটা করতালি দাও। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। একটা বানরকে যদি বলা হয় তুমি কি $100 একটা নোট নিবা নাকি একটা কলা নিবা, বানর কলাটি গ্রহণ করে নেয়, $100টি নেয় না। কারণ বানর জানে না এই যে $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটা গ্রহণ করে নেয়। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। আমি মনে করি চাকরি একটা দাসত্ব। উইথ ডিউ রেসপেক্ট, সম্মানটাকে বলছি। কিছু সময় চাকরি করবা, এরপর উদ্যোক্তা হয়ে যাবা। কলেজের শিক্ষক থাকবা, এরপর নিজে কলেজ দিয়ে দিবা, কলেজ দিয়ে 100 জনকে চাকরি দিবা। কিন্তু চাকরির মধ্যে সীমাবদ্ধ রেখে এটা একটা দাসত্ব, এই কাজ করবা না। তোমাদের ব্রেন আইনস্টাইনের ব্রেন, ওয়ারেন বাফেটের ব্রেন, জ্যাকমার ব্রেন, কারো ব্রেনের কোনো পার্থক্য নেই। তারা যদি পারে তুমি পারবা না কেন? তুমি পারবা না কেন? আমরা সবসময় আমাদের আলেমরা বলে ফকির থাকো, গরিব থাকো, গরিব গরিব থাকো।
অথচ আল্লাহ রাসূল বলছেন কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে। ইসলামের বড় বড় ইবাদতগুলো দেখো সব ধনীর জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। জাকাত কার জন্য? গরিবের জন্য। কুরবানি কার জন্য? গরিবের জন্য। তো সুতরাং তোমাদেরকে সৎ উপায়ে বড় ব্যবসায়ী হয়ে বড় কিছু হইতে হবে। মডেল কলেজের মতো বড় বড় কলেজ দিতে হবে। পারবা তো? এই মডেল তোমার একটা কলেজ দিবা, দিয়ে তোমাদের এই যে প্রিন্সিপাল সাদাত ভাই সহ সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে দেওয়া, স্যার আপনার ছাত্র আজকে বড় বৃক্ষে পরিণত হয়েছে। তখন কি সাদাত ভাই খুশি হবে নাকি নারাজ হবে? নারাজ হবে? নো, খুশি হবে যে আমার ছাত্র একটা বড় বৃক্ষে পরিণত হয়েছে। একটা ছোট ফুলকুড়ি ছিল, সে একটা বড় বৃক্ষে পরিণত হয়েছে, এটা ওনাদের ক্রেডিট। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? তাহলে ও ব্যবসায়ী হতে চায়। এখন চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে চিন্তা করবা যে আমি যদি ব্যবসায়ী হতে চাই, আমি যদি পাইলট হতে চাই, আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি অমুক প্রতিষ্ঠানে পড়তে চাই। ঠিক আছে? আবার চোখ বন্ধ করো, হাত দাও বুকে। 1 2 3 4 5 খোলো। হ্যাঁ, তুমি খুলে ফেলো চোখ। বলো তুমি কোথায় পড়তে চাও? ঢাকা বিশ্ববিদ্যালয়। করতালি দাও ওর জন্য একটা। পাইলট, মিস পাইলট, আপনি কোথায় পড়তে চান বলেন? হ্যাঁ বলেন। বলেন কোথায় পড়বেন? ওকে ওকে ওকে, শোনো শোনো, এমআইটি। করতালি দাও একটা। পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ আর গ্লোবাল সিটিজেন। এখন পৃথিবীতে বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্র নেই। এখন পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। তুমি যদি মনে করো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত না, অক্সফোর্ডে পর্যন্ত যেতে হবে, তোমাকে এমআইটি পর্যন্ত তোমাকে যেতে হবে। সে স্বপ্ন তোমাকে এখান থেকে দেখতে হবে। পেরেছে না আমাদের? তুমি কম্পাইলি পৃথিবীতে আমি প্রায় এ পর্যন্ত প্রায় 30টা দেশে গিয়েছি। যেখানে গিয়েছে আমাদের ছেলে মেয়েরা ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে। পারবা তো ইনশাল্লাহ? ওকে, এরপরে আবার চোখ বন্ধ করবা। এবারের পরীক্ষায় তুমি কি পেতে চাও? এবারে যে পরীক্ষা 10 দিন পরে পরীক্ষায়, কারণ তুমি উপরে সিঁড়ি তৈরি করলা, নিচে সিঁড়ি যদি না থাকে উপরে সিঁড়িতে আর যেয়ে লাভ নেই। আগে প্রথমে তোমাকে এই পরীক্ষার সিঁড়িটা তৈরি করতে হবে। আবার চোখ বন্ধ করো। 1 2 3 4 5 ওকে। এই তুমি আপু বলো, কি এবার কি চিন্তা? বলো কি পেতে চাও পরীক্ষায়? বলো এ প্লাস পেতে চাও? করতালি দাও ওর জন্য। ওকে, এবার বসো। তোমরা এখন কি করবা জানো? তোমরা আজকে গিয়ে তোমাদের প্রত্যেকের টেবিল আছে না? পড়ার টেবিলের উপরে বড় করে একটা কাগজ লাগাবা। কাগজের মধ্যে লিখবা, এই আমার কথা শোনো, মডেল, মিস্টার মডেল এবং মিস মডেল, শোনো, তোমরা তোমাদের টেবিলের উপরে সুন্দর করে কাগজ লাগাবা। কাগজের মধ্যে লিখবা আই ওয়ান্ট টু বি এ পাইলট, আই হ্যাভ টু স্টাডি ইন এমআইটি, এবং তৃতীয় যেটা লিখবা রিসেন্টলি আই নিড টু অ্যাকোয়ার এ প্লাস বা অফটেন এ প্লাস। এখন এ প্লাসটা, তাহলে 3টা পাইলট, এমআইটি, কি এ প্লাস। সবাই আবার এটা লিখো না, আবার মিছিল ক বন্ধু মানি না ক বন্ধু কি মানে না, ক জানি না। তুমিও আমি যেটা বলছি এটা হুবহু লিখবা না। আমি যেটা বলছি এটা না, তুমি তোমার যেটা, তুমি যখন এটা লিখে রাখবা, মনে রাখবা হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে। তারা 100 জন নিয়ে একটা গবেষণা করেছে। 100 জনকে জিজ্ঞেস করেছে তোমার স্বপ্ন আছে? 90 জন বলেছে তার স্বপ্ন আছে। 5 জন বলেছে তার স্বপ্ন নেই। আর 5 জন বলেছে আমার স্বপ্ন আছে, সেটা লিখিত আছে। দেখা গিয়েছে 30 বছর পরে যে 5 জন বলেছে তার লিখিত স্বপ্ন আছে, তাদের সফলতা সবার চেয়ে প্রায় 10 গুণ বেশি। দ্য মাস্ক মুভি একজন নায়ক ছিলেন, কেরি, নাম শুনেছ? আমেরিকান অ্যাক্টর, নাম শুনেছ? জেমস কেরি। মাস্ক মুভি 1994 সালে, 1984 সালে মাস্ক মুভির 84 সালে
কেরি বলেছিলেন যে সে যখন একবারে তখন অ্যাক্টর হয় নাই, মানে বিভিন্ন নাট্যমঞ্চে নাটক করে। সে বলেছে 1984 সালে সে তার একটা চেকের মধ্যে লিখেছিল $1 মিলিয়ন, মানে মিলিনিয়ার হওয়ার জন্য। লিখে তার সবসময় তার যেই বালিশ আছে বালিশের পাশে রাখতো, প্রতিদিন একবার দেখতো। মাত্র 10 বছরের ব্যবধানে দ্য মাস্ক মুভির যেই এই কন্ট্যাক্ট করেছে, সে কন্ট্যাক্টের মূল্য ছিল এই চেকটা $1 মিলিয়ন। তার মানে এই যে স্বপ্ন, চিন্তা, তুমি এটা লিখে রাখো। আর মেয়েরা যারা আছো, তোমাদের ছেলেরা মানি ব্যাগে রাখবা, মানি ব্যাগে যেখানে ছবি রাখো, ছবি রাখা দরকার নেই, সেখানে তোমার স্বপ্নটা লিখে রাখবা। মেয়েরা তোমাদের যে আছে ভ্যানিটি ব্যাগ আছে, সে পাস আছে, সেটার মধ্যে লিখে রাখবা। পারবা তো? পারবা তো? সবসময় এটা জিনিস আল্লাহর বাস্তে আয়না, তোমরা তো আয়না বেশি দেখো, তাহলে এক কাজ করবে, আয়নার কর্নারে যে মিররটা আছে, মিরর কর্নারে এসে তোমার স্বপ্নটা লিখে রাখবা। পারবা? পারবা? দেখবে যে আল্লাহর রহমতে তোমরা যে স্বপ্ন দেখছো, এই স্বপ্ন তোমাদের ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। পারবা তো ইনশাল্লাহ? এরপর তোমরা যারা পরীক্ষা দিতে যাবা, তোমাদের কিছু প্রিপারেশনের কথা আমি বলে আমি করব। তোমাদের পরীক্ষায় তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারো না। টাইম ম্যানেজমেন্ট করতে পারো না। টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে তোমাদের এই 100 মার্কসের যে পরীক্ষা, সৃজনশীল কয়টা দিতে হয় তোমাদের? কয়টা? 60টা। 60টার জন্য সময় পায় কত মিনিট? কত মিনিট সময় পাও সেটা বলো। 100, আর মিনিট কত পাও এটা বলো। হ্যাঁ, 150। এটা মিনিটটা এখনো পর্যন্ত তোমরা আলাদা করো নাই। তোমার একটা সৃজনশীলের জন্য কয় মিনিট সময় পাবা? কয় মিনিট? 30 মিনিট। 30 মিনিট হলে আবার কয়টা দিতে পারবা তুমি? প্ল্যান বলো যে গুড প্ল্যান ইজ হাফ অফ ডান। একটা ভালো পরিকল্পনা একটা কাজের অর্ধেক। আমরা পরিকল্পনা করি, পরি থেকে এক জায়গায়, কল্পনা থেকে আরেক জায়গায়। আর পরি আর কল্পনা দুইটা মিলে না। তোমার সময় আছে 150 মিনিট। তোমাকে একটা প্রশ্নের জন্য তুমি পাবা হচ্ছে 21 থেকে 22 মিনিট। তুমি একটা প্রশ্নের জন্য সময় নিবে 18 মিনিট। প্রথম যে সৃজনশীলটা সবচেয়ে ভালো পারবা, সেটার সময় নিবা 22 মিনিট, 20 থেকে 22 মিনিট। তোমার ঘড়ি থাকবে কাটা ঘড়ি না, যেটার মধ্যে সংখ্যা উঠে সেই ঘড়িটা তোমার সামনে থাকবে। তুমি সাথে সাথে লিখে ফেলবা। তোমার 10:30 তোমার সময় শেষ হবে হচ্ছে সৃজনশীল, এই তোমার MCQ। এরপর থেকে 30 থেকে 50 তুমি লিখবা, 10:50 তোমার একটা সৃজনশীল শেষ হবে। যখন তুমি একটা, আমরা কি করি, প্রথম সৃজনশীলটা অনেক বড় লিখে ফেলি, লিখে লাস্টে একটা দিতে পারি না। না, 100 মার্কস আনসার করা ছাড়া কেউ ফিরে আসবে না। প্রথম প্রশ্নটা যখন দেখতেছো বড় হচ্ছে, 20 মিনিট থেকে বেড়ে যাচ্ছে, তখন প্রশ্নটা রেখে অন্য পৃষ্ঠার নতুন প্রশ্নে চলে যাবা। যদি লাস্টে দেখো সময় থাকে, তখন এটাকে ইন্ডিং করবা, এটাতে এসে ইন্ডিং করবা। আর যদি এটা সময় আছে, তাহলে আর একটু বাড়াই লিখবা। তারপরেও একটা সময়ের মধ্যে 30 মিনিট নষ্ট করবা না। টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ পরীক্ষায় প্লাস ছুটে হচ্ছে শুধু টাইম ম্যানেজমেন্টের কারণে। এই জন্য তোমার টাইমটা তুমি এভাবে করে করবা, করে সর্বশেষ 10টা মিনিটের জন্য তুমি রাখবা আলাদা 10টা মিনিট। এই 10 মিনিট যখন তুমি আলাদা রাখবা, তখন তোমার প্রশ্ন যখন শেষ হবে না, এই 10 মিনিটের মধ্যে গিয়ে ঠেকবে তোমার। পারবা তো? এটা টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করবা। আর কেউ 100 মার্কস আনসার করা ছাড়া ফিরে আসবে না। পারো না, লিখে চলে আসবা, যা পারো লিখে আসবা। ব্রাজিল আর্জেন্টিনা যা পারো লিখে নিয়ে আসবা। বুঝো না? শুধু প্রশ্নের উপরটা ঠিক রাখবা। এটা কেন বলছি? এটা যদি তুমি লিখতে পারো, অনেক সময় শিক্ষকরা সর্বশেষ পর্যন্ত দেখে না, প্রথমে একটু দেখে ভালো লিখছে দিয়ে দিবে, যদি কপাল ভালো হয় আর কি। আর কপাল যদি খারাপ হয়, সবচেয়ে খারাপ হয়, তাহলে তোমার আগের প্রশ্ন দিয়ে মার্কস দিয়েছে এটা তো কাটতে পারবে না। হয়তো শেষের প্রশ্নে তোমাকে মার্কস দিবে না, তুমি তো না লিখলে এমনি পাইতে না। সমস্যা কি যদি লেগে যায়? বুঝো নাই? যদি আমার পরীক্ষা, আমার মনে আছে আমার পরীক্ষা, আমি এই একটা প্রশ্ন আমার কমন আসে নাই, তারপর আমি চোখ বন্ধ করে লিখে আসছি, না দেখি যে ভালোই মার্কস পেয়েছি। বুঝো নাই? নালার মধ্যে আমি 2টা গোল্ডের প্লাস ছিল আমার। মানে আমি কখনো আমার জীবনে সবচেয়ে বেশি এই ছিল, আমি কখনো একটা মার্কস ছুটে আসতাম না, কখনো না। পারি না পারি লিখে চলে আসতাম। তোমরাও পারো না পারো, কমন আসুক না না আসুক, আল্লাহর রাস্তায় লিখে আসবে, খাতার মধ্যে লিখে। কারণ শিক্ষকরা চায় তোমার খাতার মধ্যে লেখা থাকুক। কি লিখছো এটা ইম্পর্টেন্ট না, লেখা থাকুক। বুঝছো কিনা? পারবা তো? পারবা? তারপরে তোমরা সবসময় ভালো সাবজেক্টের প্রতি গুরুত্ব দিয়ে নর্মাল সাবজেক্টগুলোতে একটু দুর্বলতা দেখাও, যে এটা তো পারবই। দেখবা যে A+ যাদের ছুটে, বেশিরভাগ বাংলাতে ছুটে, মানে নর্মাল সাবজেক্টগুলোতে ছুটে, ঠিক না? তো এই জন্য নর্মাল সাবজেক্টগুলোকে গুরুত্ব দিবা। কারণ তোমরা দেখবা যে 2 দিন 3 দিন সময় আছে, এই জন্য পড়ো না, শেষ দিন গিয়ে পড়া শুরু করো না। এই জন্য পরীক্ষার টপ টু বটম
শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব দিবা। পারবা তো? পারবা তো? আর যখন পরীক্ষা দিতে যাবা 2 রাকাত, যারা মুসলমান আছো 2 রাকাত নফল নামাজ পড়ে ঠান্ডা মাথায় গোসল করে 2 রাকাত নামাজ পড়ে তারপর পরীক্ষা দিতে কমপক্ষে পরীক্ষার হলে আধা ঘন্টা আগে ঢুকবা। কনফার্ম? মনে থাকবে? আর যারা অন্য ধর্মে আছো, তোমার যে ধর্মের পূজা আছে বা যেটা তোমাদের আছে সেটা করে তোমার সৃষ্টিকর্তাকে ডেকে তুমি যাবা। পরীক্ষার হলে প্রশ্নটা যখন হাতে দিবে সাথে সাথে প্রশ্ন দেখা শুরু করবে না। প্রশ্নটা হাতে নিয়ে চোখ বন্ধ করে 30 সেকেন্ড একটা দোয়া পড়বা, যে দোয়াটা তুমি পারো, আল্লাহুম্মা সাল্লি আলাম, পরে দেখবে তোমার কনফিডেন্স লেভেল হাই হবে। এরপরে প্রশ্নটা খুলবা, প্রশ্ন প্রথমে এ থেকে জেড পড়ে, প্রশ্ন দেখে প্রথম প্রশ্ন লেখা শুরু করবা না, প্রথম প্রশ্ন দেখে পুরোটা একবার দেখে নিবা প্রশ্নটা। পারবা? পারবা ইনশাল্লাহ। এরপরে পরীক্ষা শেষ করার পরে, এসএসসি পরীক্ষা শেষ করার পরে একদিনের জন্য বিরতি নিবা না, একদিনের জন্য বিরতি নিবা না। সাথে সাথে যারা নরসিংদী আছো তোমরা সবাই যদি তোমার সামর্থ্য থাকে ঢাকা চলে যাবা। আল্লাহর ওয়াস্তেই তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বের হইতে হবে, আরামদায়ক জায়গা থেকে তোমাকে বের হইতে হবে। তোমরা যারা পরীক্ষা দিয়ে মনে করো যে এখানে কোচিং সেন্টার আছে এখানে ভর্তি হয়ে যাবা, তাহলে দেখবা যে যাদের সামর্থ্য আছে তোমরা ঢাকায় চলে যাবা। দেখবা তোমার বন্ধু বান্ধব আড্ডা এগুলো থেকে বের হয়ে যাবা 3 মাসের জন্য। মেসে থাকবা, কষ্ট করবা, 3 মাস পড়াশোনা করবা। ঢাকায় থাকলে হবে, এখানে থাকলে হবে কি, অমুকে দাওয়াত দিবে, অমুক খালাতো ভাইয়ের বিয়ে, খালাতো বোনের বিয়ে, অমুক বন্ধুর আড্ডা, অমুক বন্ধুর জন্মদিন, যেতে যেতে তোমার সময় শেষ। এজন্য যদি পারো, সুযোগ থাকে, আমি গ্রামে পড়াশোনা করেছি, আমি এসএসসি পরীক্ষা দিয়ে ওই দিনে আমি চলে আসছি ঢাকায়। একবারে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তারপরে বাড়িতে গিয়েছি। ঈদও বাড়িতে যাই নাই, ঈদ ছিল আমাদের, ঈদও বাড়িতে যাই নাই। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ, যদি সুযোগ থাকে চলে যাবা ঢাকার বাইরে, আর যদি সামর্থ্য না থাকে বা সুযোগ না থাকলে তাহলে থাকবা, বাট তোমার আনন্দদায়ক থেকে বের হয়ে যেতে হবে, যেটা তোমাকে আনন্দ দেয়, যে বন্ধু বান্ধবের আড্ডা তোমাকে আনন্দ দেয়, এটাকে বের হতে পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? আমি আশা করি তোমরা সফল হবা। আমি কয়েকটা কথা বলে আমার কথা শেষ করব। তোমরা যারা একটু আগে তোমাদের জন্য তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে। একটু আগে আমাদের একজন শিক্ষক একটি কথা বললেন যে একজন বুয়েটের শিক্ষক, একজন সচিব, তার মা শেষ সময় মিরপুরে যে বিনা চিকিৎসায়, বিনা সেবায় একাকিত্ব জীবন নিয়ে মৃত্যুবরণ করেছে, এটা আমরা কোনো সাধারণ মানুষ এটা কখনো প্রত্যাশা করে না। যে মা বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, মা বাবা এত কষ্ট করেছে তোমাদের জন্য, সে মা বাবাকে আমরা শেষ জীবনে এভাবে রেখে দিই, এটা আমাদেরকে মনুষ্যত্ব কোথায়, মানবতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন করেছেন শিক্ষক, প্রশ্নগুলো, আচ্ছা তোমাকে প্রতিদিন চোখ বন্ধ থাকবে, প্রতিদিন এসে একটা মহিলা তোমাকে রুটি দিয়ে যাবে, 5 দিন টানা রুটি দিয়ে যাবে, তুমি বলতে হবে 5 জনের মধ্যে তোমার মা কোনজন। পরীক্ষার্থী বললেন, আমি যখন আমাকে 2টা রুটি দিবে, আমি যখন একটা রুটি ব্যাগ দিব, ব্যাগ দেওয়ার পরও আমার রুটিটা আবার চাপিয়ে আমার প্লেটে দিবে, তখন আমি মনে করব উনি আমার মা, তখন মনে করো উনি আমার মা। মাটা এমন একটা জায়গা, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি শেষ জীবনে। মা বাবার কষ্ট তোমরা নিজেরা মা বাবা না হলে কখনো বুঝবা না। আমাদের যদিও বাংলাদেশে আইন আছে, মা বাবার 2013 সালে একটা আইন করেছে পিতা মাতার ভরণ পোষণ আইন, সেখানে বলা হয়েছে মা বাবার ভরণ পোষণ না দিলে 3 মাস জেল, 1 লক্ষ টাকা জরিমানা। আমি মনে করি না, এটা পর্যাপ্ত নয়। যদি মা বাবার উপরে এমন অত্যাচার নির্যাতন কেউ করে, মা বাবাকে দেখভাল না করে, তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং শুধু তার নয়, তাকে যে সহযোগিতা করেছে, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের মারাও কিন্তু এটার জন্য দায়ী, আমাদের বোনও এটার জন্য দায়ী। সহযোগী হিসাবে ছেলে এবং ছেলের বউ দুজনকে ফাঁসি দেওয়া উচিত। একটা মেডিকেল সায়েন্স বলে একটা সন্তান, মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে হবে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55,
বলে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। যারা এটা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। একটা ছোট ছেলে মা রান্না করছিল, এমন সময় একটা চিরকুট নিয়ে আসলো। মা একটা চিরকুট, মা চিরকুটটা দেখে চোখের ফানি ফেলে দিল। চিরকুটে লেখা আছে, মা তুমি আগে প্রতিদিন বাজার আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। মা প্রতিদিন তুমি আগে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। মা তুমি বিভিন্ন সময় আমাকে এটা ওইটা করতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তখন মা বললো, বাবা এক কাজ কর, তোমার জন্য আমি নুডলস রান্না করছি, নুডলসটা খাও, আমি তোমার বিলটা নিয়ে আসি। একটু পরে মা চিরকুটের পিছনে লিখলো যে, বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, তোকে যখন পেটে নিয়েছিলাম তুই বিভিন্ন সময় লাথি মারতি, আমার খুব ব্যথা হতো। যখন তুই লাথি মারা বন্ধ করে দিতি তখন আমি হাহুতাশ করতাম, আমার সন্তানের কি হয়েছে, কেন আমার সন্তান আমাকে লাথি মারছে না, আমার সন্তান কি জীবিত আছে নাকি মারা গেছে আমি জানি না। আমি হাহুতাশ করতাম, যখন তুই লাথি মারতি ব্যথাটা পেয়ে আমি যে আনন্দিত হতাম, সে আনন্দের জন্য 0 টাকা বিল। তুই যখন জন্মগ্রহণ করলি টানা 6 মাস 2 বছর টানা 6 মাস আমি ঘুমাইতে পারি নাই। এই ঘুমের যে কোরবানি সেটার জন্য 0 টাকা বিল। ঠান্ডার সকাল, সবাই ঘুমাচ্ছে, আমার সন্তান প্রস্রাব করে দিয়েছে, সন্তানকে ডান পাশে এনে প্রস্রাবের উপর আমি শুইতাম, কারণ আমার সন্তানের যদি ঠান্ডা লাগে, এটার জন্য 0 টাকা বিল। তোর জন্য ওই দিন পিঠা বানাইছিলাম, তোকে সবচেয়ে ভালো পিঠাটা দিয়েছিলাম, পরিবারের সবাইকে পিঠা দিয়েছিলাম, একটা পোড়া পিঠা লাস্টের অংশটা, সারাদিন কিছু খাই নাই, ভেবেছিলাম খাবো, তুই দৌড়ে এসে বললাম, মা এটাকে অন্য কোনো পিঠা, এটা তো অনেক মজা, দেখতে অনেক সুন্দর লাগছে, তুমি আমাকে এটা দাও। আমি তোমাকে সেই পিঠাটা দিয়েছিলাম, আমি পিঠাটা দিয়ে তুমি খাচ্ছ, আমার মনের মধ্যে যে আকুতি, যে ভালোবাসা আমি পেয়েছি, এ আর কোনো পৃথিবীর কোনো আনন্দ আমাকে আনন্দিত করতে পারে না। আমার সন্তান খাচ্ছে, খালি পেটে আমি ভালোবাসা পেয়েছিলাম, এটার জন্য 0 টাকা বিল। এটা দেখার পর সন্তান, এটা পড়ার পরে সন্তান কান্না করে যে মাকে ধরে, মা তোমার কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো বিল চাই না। এই সন্তানকে, এই মাকে, এই বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, এই মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি। আল্লাহর ওয়াস্তে তোমরা যারা বড় হবা, তুমি যখন তোমার, আমার বোনরা যারা, তুমি তো তোমার শ্বশুর শাশুড়িকে যখন ওন করে নিতে পারবা না, তুমিও একদিন তোমার ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ি হবা, তাহলে তোমার জন্য সেম পরিণতি ভোগ করতে হবে। এটাকে বলে ডিভাইন জাস্টিস, স্বর্গীয় বিচার। আমেরিকার একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তার মা তাকে কল করছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। ছেলে ফোন ডেকে কিছুক্ষণ পর তার খালাকে ফোন দিয়ে বলে, মা খালা মাকে একটু বলো আমি আসতে পারবো না, আমার একটা বড় একটা প্রমোশন আটকে যাবে যদি আমি আসি, আমি টাকা পাঠাচ্ছি, বাবাকে দাফন কাফনের ব্যবস্থা করো। মা ফোন করে বলে যে, বাবা তোর বাবার থেকে তোর ক্যারিয়ার বড় হয়ে গেছে, তোর বাবার থেকে তোর ক্যারিয়ার বড়। তখন ছেলে ফোন দিয়েছে, মা আবেগী কম হও, আমি যখন ক্লাস 5-এ পড়ি আমার দাদা মারা গিয়েছিল, আমি কান্না করছিলাম লাশের পাশে, তুমি আমাকে জোর করে স্কুলে দিয়ে আসছিলে, তুমি আমাকে সেদিন বলেছো যিনি মারা যাবার তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তোমার শিক্ষাটা আমার মাথার মধ্যে গেঁথে আছে, তোমার শিক্ষাটা আমার মাথার মধ্যে গেঁথে আছে, আমি এখনো মনে করি ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি তোমার সন্তানকে যেটা শিখাবা সন্তান এটাই শিখবে। এজন্য আমাদের বোনদের ও তোমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরা বোনরা একা একা থাকতে চাই, মনে রাখবা যে পরিবারের 3 জেনারেশন একসাথে থাকে, দাদা দাদি মা বাবা সন্তান, এই জেনারেশন ফুলের বাগানে পরিণত হয়। 3 জেনারেশন একসাথে রাখার চেষ্টা করবা, পারবা তো ইনশাল্লাহ? তোমরা যখন বড় হবে এটা চেষ্টা করবা। আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটা বলে আমি আমার কথা শেষ করব। আমি এটা সব জায়গায় বলার চেষ্টা করি, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে এটা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমি যখন হলে থাকতাম, আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন, উনি সারাদিন ধরে নাইট ডিউটি দিতেন। তো একদিন আমি মামাকে বললাম যে, মামা আপনি সারাদিন ধরে নাইট ডিউটি দেন, সকালে দেখলাম
ফল বিক্রি করছে, পিঠা বিক্রি করছে। তা বলে মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। আমার খুব স্বপ্ন, আমি যখন অসুস্থ হবো আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে। কিছুদিন যাওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি শুরু করছে। তা আমি বললাম মামা আপনি সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার ছেলেটা এসএসসিতে করেছে, আমি এ প্লাস পেয়েছে, আমার ছেলেকে একটু কোচিংয়ে ভর্তি করে হবে, 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তারপর আমি বললাম মামা আপনার ছেলেকে ধর্মকর্ম শিখান তো। না সময় পায় না, আমার ছেলে ভালো ছেলে আমি তারপরে একটু ধর্মকর্ম শিখাই। তো পরে আমি ওনাকে নিয়ে কোচিংয়ে রেটিনায় ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা, কারণ রেটিনা একটা স্টুডেন্ট আছে, ওয়েলফেয়ার ফান্ড আছে, সেখান থেকে ছাড়ের ব্যবস্থা করে তাকে ফুল ফান্ডে স্কলারশিপ নিয়ে আমি এই রেটিনে ভর্তি করে দিলাম। পরে কিছুদিন যাওয়ার পর মামা রাতে আমার ওই মিষ্টি নিয়ে আসলে, কি আনন্দিত, কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, মানে সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো কাউকে দেখি নাই। বলছে মামা আমার ছেলে এই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে, দীর্ঘ 6 বা 7 মাস যাওয়ার পরে একদিকে মামা রাতে, আমরা রাতে 12টা-1টার দিকে আমরা হল থেকে বের হই, ব্যায়াম করতে যেতাম, মল চত্বরে ব্যায়াম করতে যেতাম। বের হচ্ছে দেখতে মামা কান্না করে। মামা আপনি কান্না করছেন? মামা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে? আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনি কান্না করছেন কেন? মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। তো মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছিল, শোকেসের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। মামা আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায়, একসাথে এসে খাওয়া দাওয়া করে। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না, আমি আমার ছেলেকে দেখি না, এমন ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলে হিল। স্টিমলে হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টে আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থে শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুলা মিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিখতে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছে মান লাইসা মাল্লাম ইরহামা সগীরা ওয়া লাম ইয়াকরু কাবীরানা, তুমি আর উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। প্রত্যেকটা ধর্ম, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন এমফেসাইজ ইন রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপক পিঙ্গ কদলী কুঞ্জ প্রমোদ পাররা। প্রত্যেকটা ধর্ম পিতা মাতার প্রতি শ্রদ্ধার কথা বলেছে। পারবা তো ইনশাল্লাহ? তোমরা পারবা তো ইনশাল্লাহ? তোমরা আমাদের এত সুন্দর দেশ, 24-এ প্রায় 1500-2000 জীবন দিয়েছে, একটা সুন্দর বাংলাদেশ। আমরা শাসকের পরিবর্তন চাইনি, আমরা শাসনের পরিবর্তন চেয়েছি। আমাদের জেনজিরা স্লোগান দিয়েছে রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চাই। যে জেনজিদেরকে আমরা একসময় বলতাম এরা ফার্মের মুরগি, এদের দিয়ে কিচ্ছু হবে না, সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু যদি শাসনের পরিবর্তন না হয় এ বাংলাদেশ দিয়ে আমাদের কিছুই হবে না। আমরা আগে দেখতাম সব কিছু গোপালগঞ্জ কেন্দ্রিক হতো, আর এখন গেছি সব কিছু মানে জেলা পার হয়ে বগুড়া ঢুকে শিবগঞ্জে চলে গেছে। আমাদের একজন প্রতিবন্ধী আছেন, উনি ওনার ছেলের নামে 3টে ইউনিয়নের নাম দিয়ে দিলেন, কয়টা নাকি কাকতালীয় হয়ে গেছে। এরপরে দেখলাম একটা পাইলট স্কুল, সরকারি স্কুল, সে সরকারি স্কুলের নামও উনি ওনার নামে দিয়ে দিলেন। আমি তো চিন্তা করতে সামনে শিবগঞ্জ এটা না হয় আলেগঞ্জ হয়ে যায় কিনা, এই উপজেলার নাম হয়ে যায় কিনা, আমরা আফসোস করতে হবে। তো সুতরাং আমরা ব্যক্তির পূজারি চাই না, আমরা শাসনের পরিবর্তন চেয়েছিলাম। এই জেনজিরা জীবন দিয়েছে শাসনের পরিবর্তন করার জন্য। সুতরাং আমরা সবাই মিলে এটি সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, সামনে হাত নাও, সামনে হাত নাও। একটা ওত পড়বো আমার সাথে, আমিও পড়বো। কি সিংহরা ও করতেছো কেন? বলো, লাউডলি বলবা, সিংহের মতো বলবা, সিংহীর মতো বলবা।
বলো, আমি ওয়াদা করছি। এত অল্প নরসিংদীর ছেলে মেয়েরা তো এত অল্প হইলে হবে না। জোরসে বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।